প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আদ্রিয়ান। সামনে তিনজন ছেলে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, আর তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের এক্স ওয়াইফ নৌশিন। কিন্তু নৌশি ওর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন ওকে চেনেই না। আজ বিজনেস পার্টিতে এসে নৌশিকে দেখেই চমকে যায় আদ্রিয়ান। এত বড় পার্টিতেও কিভাবে? কিছু বলার জন্য সামনে গিয়ে নৌশির হাত ধরার সাথে সাথেই একটা ছেলে আদ্রিয়ানকে ধাক্কা দেয়, বলে ওঠে, দিশান চৌধুরীর বোনের গায়ে হাত দেওয়া সাহস হয় কোথা থেকে? কথাটা শোনার পরেই আদ্রিয়ান থমকে যায়। কিছুই মাথায় আসে না তার। 7 মাস আগে আদ্রিয়ান, সাগর, প্রত্যয় মিলে ঘুরতে গিয়েছিল রাঙামাটিতে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিতে। প্রথম দিন গিয়ে বিশ্রাম করেই সময় পার করে দেয়। পরের দিন পাহাড় দেখতে বের হয়। ঘুরে বেড়ানোর সময় আদ্রিয়ান খেয়াল করে একটা বাচ্চা ছেলে পায়ে আঘাত পেয়েছে, তাই তাকে কোলে নিয়ে কাছের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তারপর সেখান থেকে সাগর আর প্রত্যয়কে অবশেষে সবাই একসাথে মিলে বাচ্চাটাকে বাড়িতে রাখতে চায়। সেখানে গিয়ে সকলের আত্মীয়তায় মুগ্ধ হয় সবাই, এবং আসার সময় বিমরু যে ছেলেটিকে বাঁচিয়েছিল, বড় বোনের বিয়ের দাওয়াত পায় আদ্রিয়ানরা। হোটেলে ফিরে তিনজনই শুয়ে পড়ে। আজকের দিনটা বেশ মজার কাটলো, তাই না? হ্যাঁ, তবে জানা ছিল না পাহাড়ের লোকেরা এতটা ভালো। আমি তো ওদেরকে অসভ্য ভাবতাম। শালা, তোর মানুষের সাথে না মিশে কমেন্ট করার স্বভাব গেল না? তাহলে তুই এখানে বিয়ে কর, আর আমরা এসে সবার সাথে মেশার সুযোগ পাবো। আমি আর বিয়ে, তাও এই জঙ্গলে? দি আদ্রিয়ান খান এখানে বিয়ে করবে ভাবলি কি করে? কার কপালে কে আছে বলা যায় না, হয়তো পাহাড়ি কোনো মেয়ে তোর কপালে আছে। চুপ শালা, আদ্রিয়ান তার ভাগ্য নিজে লেখে। এখন ঘুমা, নয়তো এই 8তলা বিল্ডিং থেকে তোকে ফেলে দিব। ভুলিস না সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে রেডি হয় 3 বন্ধু। কেউ কারোর চেয়ে কম না, মাশাআল্লাহ, এক একজন যেন নায়ক, কেউ হার মানায়। এদের মধ্যে সাগর পরেছে নীল পাঞ্জাবে, জিন্স প্যান্ট, হাতে নীল ঘড়ি, আর চুলগুলো এলোমেলো। চেহারার মায়াবী ভাবটা যেন কয়েক গুণ বেড়ে গেছে। যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়বে। প্রত্যয় পরেছে বেগুনি রঙের পাঞ্জাবে, সাদা চুড়িদার, হাতে কালো ঘড়ি, চুলগুলো উপরের দিকে আঁচড়ানো। চেহারায় একটা বিদেশি বিদেশি ভাব থাকায় তার সৌন্দর্য যেন আরো 10 গুণ বেশি বেড়ে গেছে। এদিকে আদ্রিয়ান সম্পূর্ণ কালো রঙে নিজেকে সাজিয়েছে। কালো চশমা, কালো পাঞ্জাবির সাথে কালো জিন্স, হাতে ঘড়ি আর চাপ দাড়ি, সব মিলিয়ে যেন এক দেখায় নজর লেগে যাবে। বলিউডের নায়কেরাও হার মানবে তার কাছে। তাড়াতাড়ি তৈরি হয়ে 3 বন্ধু বেরিয়ে পড়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় বিয়ে বাড়িতে। আসরের নামাজের পরেই অনুষ্ঠান শুরু হয়। শহরের বাইরে ঘুরতে এসে মজাই পাচ্ছিল 3 বন্ধু। হঠাৎ করে প্রত্যয়ের চোখ যায় একটা মেয়ের উপরে। মেয়েটা সবুজ রঙের একটা পোশাক পরে আছে। তার সম্পূর্ণ সাজটা পাহাড়িদের মতো হলেও মনে হচ্ছে যেন এক মায়াপুরী নেমে এসেছে এই বনাঞ্চলে। কারণ মেয়েটির চুল যেন কালো মেঘ, চোখ দুটো যেন এক নীলাভ মায়া। গায়ের রংটাও অন্যদের মতো না, বরং যে কোনো বাঙালি মেয়ের চেয়ে ফর্সা সে। দেখে মনেই হয় না পাহাড়ি মেয়ে, যেন রাজপ্রাসাদের রানী সে। তাই কৌতূহল আটকাতে না পেরে বিমরুকে ডেকে মেয়েটির ব্যাপারে জানতে চায় প্রত্যয়। জানতে পারে মেয়েটি বিমরুর বোনের বন্ধু। কথাটা শুনে প্রত্যয় যায় সাগর আর আদ্রিয়ানের কাছে। তাদেরকে সব কথা বললে সাগর বিশ্বাস করে, কিন্তু আদ্রিয়ান সবটা হেসে উড়িয়ে দেয়। বিয়ের অনুষ্ঠান হই হই করে শেষ হওয়ার পর চাঁদের আলোতে বসে পড়ে 3 বন্ধু। কারণ অনেক রাত হয়েছে, হোটেলে ফেরা সম্ভব না। কিছুক্ষণ পর বিমরু আর ওর বাবা এসে একটা পানীয় পান করতে দেয় আদ্রিয়ানদেরকে। কারণ এটা খাওয়া নাকি ওদের ওখানকার নিয়ম। তাই এক প্রকার জোর করেই আদ্রিয়ানরা এসব কিছু খায়। কিন্তু কিছুক্ষণ একসাথে পরেই তারা ঘুমের অনুভব করে, তাই তারা ঘুমোতে যায়। কিন্তু আদ্রিয়ান বুঝতে পারে না সে কোথায় ঘুমিয়েছে। সকালবেলা
আশেপাশে চিৎকার শুনে ঘুম ভাঙে প্রত্যয় আর সাগরের। ঘুম থেকে উঠে দেখে আদ্রিয়ান পাশে নেই। বাইরে কি হয়েছে দেখার জন্য বাইরে যেতেই তারা দেখতে পায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আর আগের রাতের মেয়েটা। সকলের বক্তব্য আদ্রিয়ান আর মেয়েটা রাতে একসাথে ছিল। তারা নিজে দেখেছে, যেহেতু তারা নিজে দেখেছে তাই কোনো সাফাই দেওয়া চলবে না। তাদের একটাই কথা, বিয়ে করতে হবে। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও বোঝা যাচ্ছে তার চোখ দিয়ে আগুন ঝরছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সে চায় না তার জন্য তার বন্ধুরা বিপদে পড়ুক। এদিকে মেয়েটিকে দেখে প্রত্যয় অনেক কষ্ট পেলেও নিজেকে শান্ত রাখে আর সাগরকে বলে আদ্রিয়ানকে শান্ত করতে, যেন সে কিছু না বলে এখানে। শেষে দুই বন্ধু মিলে আদ্রিয়ানকে বোঝানোর পর সে বিয়েতে বসলো। সম্পূর্ণ অনিচ্ছায় আদ্রিয়ান বিয়ে করে মেয়েটিকে, আর ওই দিন রাতেই তারা রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঢাকায় ফিরে মেয়েটিকে নিয়ে বাসায় না গিয়ে আলাদা একটা ফ্ল্যাটে তুলে আদ্রিয়ান। বাসায় নিয়ে যেন অত্যাচার শুরু হয় আদ্রিয়ানের। মেয়েটাকে ছুড়ে দেয় মেঝেতে। মিস জংলি বিড়াল, তোমার পরিবারের সবাই তো আমাকে বাধ্য করলো তোমাকে বিয়ে করতে, তাই বলে ভেবো না তোমার মতো জংলির সাথে আমি থাকবো। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব, তার আগে 90 দিন একসাথে থাকতে হবে। আর ডিভোর্স হতে 10 দিন, মোট 100 দিন তুমি আমার সাথে থাকবা। তারপর যে যার রাস্তায় হাঁটবো। ও মিস জংলি বিড়াল, বুঝতে পারছো আমার কথা? যদি বুঝে থাকো তো এটাও বুঝে নাও যে তোমার মুখ দেখতে চাই না। নাও জাস্ট আউট ফ্রম হেয়ার। মেয়েটা কিছু না বলে রুম থেকে বাইরে চলে গেল। আদ্রিয়ান আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে দেখে তার ফ্ল্যাটটি সুন্দর করে সাজানো। দেখে বেশ খুশি হয় সে, কিন্তু আগের দিনের কথা মনে পড়তেই তার মাথা গরম হয়ে যায়। জংলি বিড়াল, ওই জংলি বিড়াল, কই তুই? কাম হেয়ার রাইট নাও। মেয়েটি সামনে এসে মুখের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। এতে আদ্রিয়ানের মেজাজ আরো খারাপ হয়। তুই কি বোবা নাকি? কাল থেকে তুমি বলছি জন্য তোর ভাব বেড়ে গেছে, তাই না? যা খাবার নিয়ে আয়। আই ফিল রিয়েলি ভেরি হাংরি। মেয়েটা কোনো কথা না বলে খাবার নিয়ে আসে। টোস্ট, এগ ফ্রাই আর জুস। খাবার দেখে অবাক হলেও কিছু না বলে খাবার খেয়ে বেরিয়ে যায় আদ্রিয়ান। সন্ধ্যায় কয়েকটা টিন পিস কিনে চলে আসে আর দিয়েই বেরিয়ে যায়। অনেক রাতে ফিরে আসে, কিন্তু অনেক ধাক্কাধাক্কির পরেও দরজা খুলে না ভেতর থেকে। পরের আগে গজগজ করতে করতে নকল চাবি দিয়ে দরজা খুলে সে ঘরে ঢুকে দেখে লোডশেডিং হয়েছে। মোম জ্বালিয়ে কয়েক পা এগিয়ে যেতেই দেখে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বিছানায় নিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে। এই মেয়ে, তুই অজ্ঞান হয়েছিলি কেন? অন্ধকারে ভয় পাস বলেছিলি কি? একটা কল দিলে কি হতো? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর মতো জংলি বিড়াল আবার মোবাইল ব্যবহার করে নাকি? আল্লাহ, কার পাল্লায় ফেললা তুমি, রক্ষা করো। জংলি বিড়াল একটা। দুঃখিত, মাফ করবেন। বলেই মেয়েটি পাশের রুমে চলে গেল। এদিকে মেয়েটির কণ্ঠ শুনে অবাক আদ্রিয়ান। কি করে কারো কণ্ঠ এত সুন্দর হতে পারে? যাই হোক, বাইরে থেকে খেয়ে এসেছে তাই ঘুমিয়ে পড়ল। পরের দিন ফেরার সময় একটা মোবাইল নিয়ে এলো। আজ থেকে এটা তুই চালাবি, পারিস তো নাকি শেখাই দিতে হবে? পারবো, কিন্তু আপনি কি আপনার ভাষা শেখাবেন আমায়? কারণ আমার ভাষা আপনি বুঝবেন না। ওরে আমার জংলি বিড়াল রে, আসছে ভাষা শিখতে। তোর জন্য তোর অঞ্চলের ভাষাই থাক। এমনিতেও 100 দিন পর ওই জঙ্গলেই যাবি তুই। এর কয়েকদিন পর প্রত্যেক কল করে আদ্রিয়ানকে বলে তোদের স্বামী স্ত্রীর জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করছে, আশা করি আসবে। কথাটা শুনে আদ্রিয়ানের মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ সে চায় না এই জঙ্গলি বিড়ালকে কেউ দেখুক। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে মেয়েটিকে নিয়ে রওনা দেয় পার্টিতে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি প্রত্যয় আমার প্রাণপ্রিয় বন্ধু এবং বিজনেস পার্টনার আদ্রিয়ানের বিয়ের জন্য পার্টি দিচ্ছি। আর সেই সাথে আমাদের ভাবিকে বলবো যাতে আমাদেরকে একটা গান শোনায়। কথাটা শোনার সাথে সাথে আদ্রিয়ান প্রত্যয়কে সাইডে টেনে নিয়ে যায়।
ওই শালা তুই কি বলো সেসব? কেন, কি ভুল বলছি? গানই তো শুনবো। তুই জানিস ওই জঙ্গলিটা পাহাড়ি, বাংলা বলতে পারে না আর গান শোনাবে? আমার মান নষ্ট না করলে তোর হয় না? ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কি কি কিন্তু আর কিছু বলতে যাবে তার আগেই গানের আওয়াজ শুনতে পায়। কেউ গিটার বাজিয়ে গাইছে। পেছন ফিরে দেখে মেয়েটা। অবাক হয়ে সবাই গান শুনছে, কারণ এত সুন্দর গলা শুধুমাত্র শিল্পীরই হতে পারে। গান শেষে সবাই মেয়েটির কাছে যায়। এসব যেন সহ্য হচ্ছিল না আদ্রিয়ানের, কারণ এমনি মেয়েটিকে আজ পুরীর মতো লাগছে, তার উপর এত ভালো গান, সবাই ওর দিকে যাবেই। তাই এক প্রকার জোর করেই টানতে টানতে মেয়েটিকে ঘরে নিয়ে আসে আদ্রিয়ান। তারপর মেঝেতে ফেলে দিয়ে উল্টাপাল্টা বলা শুরু করে। শালা জঙ্গলি বিড়াল আসছে সবাইকে দেখাইতে যে তুই কত সুন্দর। শালি জঙ্গলের ভূত, জীবনেও দেখছিলি এমন পার্টি? লোকের কাছে নিজেকে বিলাই দিচ্ছিস, ছোট লোক কোথাকার। নিজের মতো গালি দিয়ে ঘুমিয়ে যায় আদ্রিয়ান। এত কিছুর মাঝে সে খেয়ালই করেনি মেয়েটির কপাল আর হাতের কোনোই কেটে রক্ত বের হচ্ছে। তার মাঝে এমন একটা ঘরে মেয়েটিকে থাকতে দেয় যেখানে কিছুই নেই, শুধু মাটিতে চাদর পেতে শুয়ে থাকে মেয়েটি। পরের দিন সকালবেলা উঠে আদ্রিয়ান ডাকতে থাকে মেয়েটিকে। জঙ্গলি বিড়াল, ওই জঙ্গলি বিড়াল, কই তুই? কোনো সাড়া না পেয়ে ওর রুমের দিকে যায়। গিয়ে দেখে ঘুমিয়ে আছে সে। গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে বেশ জ্বর। ভালো করে খেয়াল করে দেখলো কপাল আর কনুই থেকে রক্ত ঝরেছে। চোখ মুখ দেখেই বোঝা যায় সারা রাত অনেক কান্না করেছে মেয়েটা। নিজের উপরে রাগ হচ্ছে এখন আদ্রিয়ানের। কেন এমন ব্যবহার করতে গেল? ওই রাতের ঘটনায় তো মেয়েটার কোনো দোষ ছিল না, ধরতে গেলে ওর নিজেরই দোষ ছিল। নেশা করে নিজেকে সামলাতে পারে না তো কি দরকার ছিল নেশা করার? বেশ কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরের দিকে যায়। দেশের বাইরে থাকার দরুন রান্নাটা বেশ ভালোই পারে। রান্না করে এসে মেয়েটিকে ডেকে তোলে। ঔষধ খাইয়ে বাইরে যাবে এমন সময় মেয়েটি আদ্রিয়ানের হাত টেনে ধরে। আপনি আমাকে জঙ্গলি বিড়াল কেন বললেন? আমি কি জঙ্গলিদের মতো দেখতে? আদ্রিয়ান এবার মেয়েটির দিকে ভালো করে তাকালো। কোনো দিক দিয়ে মেয়েটি পাহাড়িদের মতো না, বরং সে যেন এক মায়াপুরী। কি হলো, বলছেন না কেন? আমি কি জঙ্গলিদের মতো? না মানে আসলে আমি তো তোমার নাম জানি না। এবার মেয়েটা বেশ শব্দ করে হাসলো। আজ থেকে 22 দিন 14 ঘন্টা 21 মিনিট একটা মেয়ের সাথে আছে, আর তার নাম জানেন না? আজব মানুষ। জানি না তো কি হয়েছে, তুমিও তো বলনি। সারাদিন জঙ্গলি বিড়াল বলে ডাকলে নাম বলবো কখন? আচ্ছা ঠিক আছে, আমার নাম নরসি। বাহ, বেশ, নাম তো প্রেমে পড়ার মতো। কিন্তু যদি একটু স্মার্ট আর পড়াশোনা জানা হতো বেশ ভালো হতো। নেভার মাইন্ড, সব শিখাই নেব। কি বিড়বিড় করছেন? গালি দেওয়ার হলে জোরে বলুন, মনে মনে গালি দেওয়া কি আছে? এইবার আদ্রিয়ান চড়ে হেসে ওঠে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, আরে বাস, জঙ্গলি বিড়াল দেখি রাগও করে। আম্মু, কই তুমি? দেখো তোমার মেয়েকে কি কি বলতেছে। আচ্ছা থাক, ঢং করতে হবে না। গাল ফুলাইলে বিড়াল কেন জানি পেঁচা হয়ে যায়। আচ্ছা শোন, আজ একটু আসতে দেরি হবে। তোমার কি কি লাগবে বলো, মানে গয়না, কসমেটিক্স, কি কি লাগবে তোমার? একটা চকলেট, একটা আইসক্রিম আর একটা টেডি বিয়ার। সময় মতো বিয়ে দিলে এতদিনে বাচ্চার মা হতো, আর দেখো বাচ্চাদের মতো আবদার করছে। এনে দিতে না পারলেও নেই, আমি নিজে চেয়েছি, আপনি দিতে চাইলেন তাই বলছি। এত আনতে পারবেন না বললেই হয় টাকা নেই? কিপটা খরচ কোথাকার। এই মেয়ে এতদিন চুপ ছিল, তাই একদিনে সব কথা বলতেছে। সারা জীবন কিভাবে সামলাবো, আল্লাহ রহম করিও তোমার এই নাদান বান্দার উপরে। অফিসের কাজ শেষ করে ফেরার সময় নৌশির কথা মতো সব নিয়ে আসে আদ্রিয়ান। সব কিছু পেয়ে নৌশির খুশি কে দেখে, যেন ছোট্ট একটা বাচ্চা সে। এদিকে আদ্রিয়ান নৌশির দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন এমন কোনো দৃশ্য দেখার জন্য তার এত বছরের প্রতীক্ষা। পরের দিন নৌশির জন্য নতুন বিছানা আর কিছু জিনিস এনে দেয় আদ্রিয়ান। সেই দিনের পর আরো 1 মাস কেটে গেছে।
নৌশি এখন আদ্রিয়ানের সব, ভালো খারাপ সবকিছু যেন নৌশি। কিন্তু আদ্রিয়ান এখনো তার মনের কথা নৌশিকে বলতে পারেনি, কারণ কোথাও একটা সংকোচ কাজ করে তার। আজ তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে সাগর প্রত্যয়ের সাথে আড্ডায় বসে আদ্রিয়ান। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আমাদের দি গ্রেট আদ্রিয়ান খান, যে কিনা কখনো প্রেমে পড়বে না বলেছিল, সে নিজেই প্রেমে পড়েছে। ওই, তুই চুপ করবি নাকি পাবলিক প্লেসে মারবো তোকে? কেন তুই ওকে মারবি কেন? যেখানে তুই প্রেমে পড়বি না বললি, সেই তুই প্রেমে পড়লি, তাও এক জঙ্গলি বিড়ালের। শাট আপ। ও কোনো জঙ্গলি বিড়াল না, ওর নাম নওশি, মনে থাকবে, ওর নাম নওশি। ও নসি, চুপ না, আগে বল কিভাবে প্রপোজ করব। আমি কিছুতেই পারছি না। ওই তুই না আমার ফ্রেন্ড, এত ভাবিস কেন? নিজেই বউকে তো বলবি, একটা গোলাপ হাতে নিয়ে সোজা হাঁটু কেড়ে বলবি, ও গো তোমাকে আমি বড্ড ভালোবাসি গো সোনা। তোর শালা, পারবো না আমি, এসব হবে না আমার দ্বারা। আচ্ছা তুই এখানে থাক, আমাদের কেউ একজন তোর বউকে প্রপোজ করে আসি, তুই লাইভ অভিজ্ঞতা নিন, পরে আবার তুই করিস। ওই না, শোন থাম, আমার বউ, আমি প্রপোজ করব, চাই এখান থেকে। আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি, বাসায় গিয়ে কোথাও ভুলে গেলে কল করিস, মনে করে ইয়া দিব। ওখান থেকে বেরিয়ে একগুচ্ছ গোলাপ আর কিছু বেলুন নিয়ে প্রপোজ করার উদ্দেশ্যে বাইরের দিকে রওনা দেয় আদ্রিয়ান। কিন্তু মাঝপথে একটা ট্রাক ধাক্কা দেয় আদ্রিয়ানের গাড়িতে। আদ্রিয়ান চোখ খুলে দেখতে পায় একটা হসপিটালে শুয়ে আছে সে। ডাক্তার তাকে দেখে হাসি মুখে বলে, অবশেষে জ্ঞান ফিরল আপনার। যা খেলা দেখালেন ভাই, পরপর 3টা অপারেশন করতে হয়েছে, 12 দিন পর আপনার জ্ঞান ফিরল। মানতে হবে আপনার স্ত্রীর ভালোবাসাকেই। এক পাও নড়েনি আপনার কাছ থেকেই। ভাগ্য করে বউ পেয়েছেন ভাই, এমন বউ সবাই পায় না। আজরাইল আর আপনার মাঝখানে দেওয়ালের মতো দাঁড়াই ছিল। সব কথা শুনে আদ্রিয়ান নওশির দিকে তাকালো। পাশেই সোফাতে শুয়ে আছে নওশি। দেখে বোঝা যাচ্ছে এই কয়েকদিনে কি গেছে ওর উপর দিয়ে। ফ্ল্যাশব্যাক, গাড়ি নিয়ে বেরিয়ে সবকিছু কেনা শেষ করে আদ্রিয়ান গাড়ি চালাতে চালাতে সাগরের সাথে কথা বলছিল। সে হঠাৎ করে ট্রাক এসে আদ্রিয়ানের গাড়িকে ধাক্কা দেয়, আর সাগর হঠাৎ এসব কিছু শব্দ শুনে কিছু বিপদ আন্দাজ করে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমান সব ভাবতে ভাবতে নড়ে ওঠে আদ্রিয়ান, সাথে সাথেই তার ব্যথা অনুভব হয়, কারণ বেঁচে গেলেও শরীরের বিভিন্ন অংশে ব্যথা রয়েছে। আদ্রিয়ানের আওয়াজ শুনেই জেগে ওঠে নৌশে। তাড়াহুড়ো করে কাছে আসে সে, তারপর জিজ্ঞেস করে, আপনি কি বলুন, আপনি ঠিক আছেন তো? ব্যথা লাগেনি তো কোথাও? খুব কষ্ট হচ্ছে? এসব কথা শুনে হাসতে শুরু করে আদ্রিয়ান। কেউ কি করে এতটা ভালো হতে পারে? কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার এসে বলে, মিস্টার আদ্রিয়ান, আপনি মোটামুটি ভালোই আছেন, বাসায় যান, তারপর কিছুদিন টোটাল বেড রেস্ট আর ওষুধ ঠিকঠাক খাবেন, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। পরদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আদ্রিয়ান। তাই নৌশি ভাবে এই কয়দিন হসপিটালে ছিল তো ওর গা মুছে দিয়ে কাপড় খুলে দেই, কিন্তু যে কাছে গেল। ওই ওই, কি কর তুমি আমার সাথে? কি হচ্ছে এসব? কই কি, শুধু আপনাকে গোসল করাই দিব আর কাপড় বদলে দিব। না, এটা হতে পারে না। তুমি আমার মতো একটা ইনোসেন্ট বেচারা পুরুষের ইজ্জত এভাবে নিতে পারো না, আল্লাহ সহ্য করবে না। পারি, অবশ্যই পারি, আরো অনেক কিছুই পারি, দেখাবো। একবার সুস্থ হতে দাও, তারপর দেখবো কি কি পারো। এই আবার বিড়বিড় করে কি বলো? হ্যাঁ, জোরে বলো। আল্লাহ, তোমাকে বিচার দিলাম, তুমি এই অত্যাচারের বিচার করো আল্লাহ। এবার আর নৌশি কিছু বলতে পারলো না, পেট চেপে হাসা শুরু করলো। এইভাবেই দিন যাচ্ছিল দুজনের। নৌশির ভালোবাসা আর সেবা যত্নে এখন আদ্রিয়ান বেশ সুস্থ। হাঁটতে গেলেও তেমন সাহায্য লাগে না, তবে নৌশি তেমন হাঁটতে দেয় না, শুধু বিকেলে বাইরে নিয়ে যায়। এর মধ্যে একদিন প্রত্যয় আর সাগর এলো আদ্রিয়ানের ফ্ল্যাটে। রাতের খাবার শেষে আড্ডা দিতে বসেছে 3 বন্ধু। কিরে, তোর তো 100 দিনের সময় শেষ প্রায়, এখন কি ছেড়ে দিবি নরসিকে? মানে কি বলছিস এসব?
তুই তো বলেছিলি কোনো জঙ্গলি মেয়ের সাথে থাকা দি আয়ান খানের পক্ষে সম্ভব না। আগের আমি হলে হয়তো ডিভোর্স দিয়ে দিতাম, কিন্তু ও আমার জন্য যা যা করেছে, তারপরে ওকে কিভাবে ছেড়ে দিব? আমি তো মানুষ। এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? হুম, একদম। আগে পাগল ছিলাম, তাই এসব বলতাম, কিন্তু নওশী সব পাল্টাতে সাহায্য করেছে আমায়। তাহলে আলহামদুলিল্লাহ, তোরা ভালো থাকলেই হলো। আজ আসি, বাই। এইদিকে নিজের রুমে কান্না করছে নওশী, কারণ সে যে আদ্রিয়ানের অর্ধেক কথা শুনেছে। পরের দিন সকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে আজ চার ওষুধ পেল না, তাই নওশীকে ডাকতে লাগলো। অনেক ডাকার পরেও সারা পায়নি, শেষে সারা বাড়ি খুঁজতে লাগলো। নওশীকে না পেয়ে তার মোবাইলে কল দেয় আদ্রিয়ান। কলটা পাশে বেজে ওঠে, হাতে নিয়ে দেখে তার নাম লোভ দিয়ে সেভ করা, সাথে একটা চিঠি আর একটা কাগজ। কাগজটি চেক করে দেখে সেটা একটা ডিভোর্স পেপার, আর চিঠিতে লেখা, ডিয়ার আনওয়ান্টেড লাভ, না চাইতেও তোমায় বড্ড ভালোবেসে ফেলেছিলাম। জানি না কেন, তবে কাল বুঝতে পারলাম তুমি আমাকে ভালোবাসো না, আর ডিভোর্স দিতে পারছো না। তোমার জীবন বাঁচিয়েছি তাই, কিন্তু মন খারাপ করিও না। আজ 100 দিন শেষ, তাই আমি চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো কাউকে বিয়ে করে নিও, আমার সাথে অ্যাডজাস্ট করতেই হবে না। তোমার কষ্ট দেখতে পারবো না, তাই চলে গেলাম। ইতি জঙ্গলি বিড়াল। আজ 4 মাস হলো নওশী চলে গেছে আদ্রিয়ানকে ছেড়ে। সবকিছুই কেমন যেন তছনছ হয়ে গেছে। আদ্রিয়ানও আর আগের মতো নেই। পুরো ফ্ল্যাট জুড়ে শুধু মদের বোতল। আর আদ্রিয়ান, ওর বাবা একবার এসেছিল নেওয়ার জন্য, কিন্তু নিয়ে যেতে পারেনি। সাগর অফিসের ফাঁকে ফাঁকে এসে সময় দেয় আদ্রিয়ানকে, আর প্রত্যয় বিদেশি ক্লায়েন্ট সামলাতে ব্যস্ত। অনেক চাপ পড়েছে বেচারার উপর। এর মাঝখানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে এসে আসে। সাগরের সাথে কথা বলার পর জানায় তারা সাগরদের কোম্পানির সাথে ডিল করবে যদি তাদের এমডি এসে কথা বলে তো। এদিকে আদ্রিয়ানের ডিল করার মতো কোনো অবস্থাই নেই। শেষে অনেক কষ্টে ওকে ঠিক করে রাজি করায় প্রত্যয়, আর বলে 3 দিন পর একটা পার্টিতে কোম্পানিকে তাদের নতুন সিওর সাথে পরিচয় করিয়ে দিবে, আর ওই দিনে ডিলটাও সাইন করা হবে। প্রত্যয়ের কথায় রাজি হয় আদ্রিয়ান। অবশেষে পার্টির দিন 3 বন্ধু বেরিয়ে পড়ে একসাথে। নওশী চলে যাবার পর আজ প্রথম ওই ফ্ল্যাট থেকে বেরোলো আদ্রিয়ান। শেভ করে মোটামুটি একটা লুকে চলে এসেছে, তবে আগের মতো গ্ল্যামার আর নেই তার চেহারাতে। পার্টিতে পৌঁছানোর পর অনেক মেয়ে আদ্রিয়ানের নজরে আসার চেষ্টা করছে, কিন্তু আদ্রিয়ানের যেন কিছুই ভালো লাগছে না। ঠিক এমন সময়, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আমি জয় চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজির এমডি। সবেমাত্র 3 দিন আগে বাংলাদেশে এসেছি এদেশে নিজের বিজনেস স্টার্ট করতে, আর এখানকার বিজনেসের দায়িত্বে জন্য নতুন সিও নিযুক্ত করেছি, যে প্রথমবার এদেশে এসেছি এখানকার সংস্কৃতি নিয়ে কাজ করতে। আর সিও মাই লিটল এঞ্জেলয়, যার আজ জন্মদিন। প্লিজ ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস নওশী চৌধুরী। আদ্রিয়ান এতক্ষণ মাথা নিচু করেছিল। নওশী নামটা শোনার সাথে সাথেই তার হৃৎপিণ্ড অস্থির হয়ে উঠল। মাথা তুলে তাকাতেই দেখে তার স্ত্রী নওশী একটা ছেলের হাত ধরে নামছে। তাকে একটা পরীর মতো লাগছে, ছোট্ট অ্যাঞ্জেল। নওশীকে দেখে আদ্রিয়ান যতটা না খুশি হলো, অন্য ছেলের হাত ধরে আছে দেখে তার মেজাজ আরো খারাপ হলো। মদের নেশায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে ক্ষিপ্ত বঘের মতো এগিয়ে গেল। তোর সাহস কি করে হয় অন্য ছেলের হাত ধরার? কিছু বলিনি জন্য মাথায় চড়ে বসছিস নাকি? বেশি টাকাওয়ালা ছেলে পেয়ে নিজেকে বিক্রি করে দিয়েছিস? বলেই ঠাস করে চর মারল নওশীকে। What the hell is this? Why you damn? How dare you touch me? ও আচ্ছা, আজকে আমি এতদিন আমার সাথে ছিলি তার কিছু না। এক ফ্ল্যাটে এক রুমে কতদিন ছিলি মনে নাই তোর? নাকি বড়লোক বয়ফ্রেন্ডের সামনে নাটক করছিস? নওশী কিছু বলতে যাবে তার আগেই কেউ আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ও ওঠার আগেই 3 জন ওর দিকে পিস্তল তাক করে। হাউ ডিয়ার ইউ! জিসান চৌধুরী বোনের গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোর? ও আমার প্রিন্সেস, যার গায়ের কারো ছোঁয়া পড়তে দেই না আমরা 2 ভাই, আর তুই তার গায়ে হাত তুলিস? আদ্রিয়ান কিছু বলছে না, শুধু নওশীর দিকে তাকিয়ে আছে। কিন্তু নওশী এমন ভাবে ওর দিকে তাকিয়ে আছে যেন ওকে চেনেই না।
আর একবারও যদি আমার কলিজার দিকে তাকানো দুঃসাহস দেখাস তো তোর লাশও কেউ খুঁজে পাবে না। Calm down, Niloy. He's drunk, so he don't know whatever he's doing. Please, don't spoil our day. Okay, dear, I can't do anything. You also calm down. But please, talk to me in Bengali. You know that I don't know Bengali language. So why are you requesting me like that? You know little about it, so please try it. ঠিক আছে বলবো, কিন্তু কেউ হাসবে না। জয় চৌধুরী বোনের উপর হাসবে এমন সাহস কার আছে? আদ্রিয়ান তখন থেকে সব খেয়াল করলো। মেয়েটি ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চের ভাষাও ব্যবহার করতেছে, আর বাংলা বলে ভাঙা ভাঙা। হঠাৎ তার মনে পড়লো নওশী একদিন তাকে বলেছিল বাংলা সে পারে না, যদি তাকে বাংলা শেখায় তো ভালো হবে, কারণ তার ভাষা আদ্রিয়ান বুঝতে পারবে না। সেদিন ভেবেছিল নওশী পাহাড়ি ভাষা বলে, কিন্তু আজ মূল কারণ বুঝতে পারলো। আদ্রিয়ান উঠে চলে যাবে, ঠিক তখনই Hey you, কোথায় যাচ্ছেন? প্লিজ ডোন্ট গো, আজ আমার বার্থডে প্লাস এঙ্গেজমেন্ট, যাবে না প্লিজ? নওশীর কথাটা যেন আদ্রিয়ানের বুক চিরে ঢুকে গেল। কিছু বলতে যাবে তার আগে আই নো দ্যাট আপনার ড্রাঙ্ক, তাই আপনার ব্যবহারে কিছু মনে করিনি। আমার ভাইদের আর নিলয়ের হয়ে মাপ চাচ্ছি, প্লিজ ফরগিভ আস। না না, মাপ তো আমার চাওয়া উচিত। কোথায় কি করা উচিত ভুলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, যদি আপনি আমাদের মাফ করে থাকেন আর নিজের ব্যবহার লজ্জিত হন তো প্লিজ জয়েন আওয়ার পার্টি। আল্লাহ, কোন পাপের সাজা দিচ্ছ আমাকে? নিজের চোখে নিজের কলিজাকে অন্য কারোর হতে দেখতে হবে? এর চেয়ে ওই দিন অ্যাক্সিডেন্টে মারা গেলেই ভালো হতো। আদ্রিয়ান মনে মনে। এদিকে ততক্ষণে নওশী কেক কাটা শেষ। ও সবাইকে খাওয়ানোর পর আদ্রিয়ানকে কেক খাওয়াতে আসে, কিন্তু কেক খেতে গিয়ে আদ্রিয়ানের চোখের পানি চলে আসলো। আর এই পানি কেন জানি নওশীকে এক অজানা কষ্ট দিচ্ছিল। সে নিজেকে সামলে। গাইস, আজ আমার আর আমার ডিয়ারেস্ট এসিপি নিলয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে। আমি মিস্টার আরদিয়ান খানকে রিকোয়েস্ট করব একটা গান শোনাতে। সো মিস্টার আরদিয়ান প্লিজ। आंखों में आंसू लेके होठों से मुस्कुराए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए, जो टूट के ना टूटे कोई ऐसा दिल दिखाए, हम जैसे जी रहे हैं कोई जी के तो बताए। গানটা শোনার মাঝখানে হঠাৎ নওশীর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। উফ, বদিস প্রেন এগেইন। বোধেই অজ্ঞান হয়ে যায় নওশী। অনেক প্রশ্ন জমে আসছে আদ্রিয়ানের মনে। কেন এমন করছে নওশী? কি হয়েছে তার সাথে? কিন্তু কে দিবে তাকে এই উত্তর? একমাত্র নওশী জানে সব, কিন্তু কিছুই যে ওর মনে নেই। ভাবতে ভাবতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। মিস্টার জয়, আপনার বোন কি ড্রাগস নিত? এতটা পরিমাণে কেউ ড্রাগস নিয়েছে আর আপনারা পরিবারে কেউ জানতেও পারেননি? এতটা কেয়ারলেস কি করে আপনারা? না ডাক্তার, আমাদের বোন কখনো ড্রাগস নেয়নি। কি বলছেন? শুধুমাত্র অতিরিক্ত ড্রাগস নিলেই এই অবস্থা হতে পারে? এমনকি রোগীর শরীরে এখনও ড্রাগসের পরিমাণ অনেক বেশি। তাছাড়া তার উপর অনেক অত্যাচারও করা হয়েছে। আমি বলছি সবকিছু ডাক্তার। আজ থেকে 8 মাস আগে নওশী এদেশে এসেছিল এদেশের উপর রিসার্চ করতে। আসলে আমার মামা আমজাদ হোসেন আমেরিকাতে পড়াশোনার জন্য গিয়েছিল। সেখানকার মহিলাকে বিয়ে করে ওখানে সেটেল হয়। মামা বেঁচে থাকতে জয় আর জিশান ভাই দেশে আসতো, কিন্তু নওশী 2 বছর বয়সে মামা মামি মারা যাওয়ায় নওশী কখনো এখানে আসেনি। কিন্তু প্রথমবার এদেশে এসে রাঙ্গামাটিতে যায় ওখানকার সংস্কৃতি নিয়ে কাজ করতে। তবে একটা সময় পর নওশীর সাথে যোগাযোগ বন্ধ হলে আমি পূর্ণ পুলিশ ফোর্স কাজে লাগিয়ে খোঁজা শুরু করে প্রায় 12 দিন পর ওকে একটা লেকের ধারে খুঁজে পাই, কিন্তু তখন ওর অবস্থা খুব খারাপ ছিল, তাই আমেরিকাতে নিয়ে যায়। পরে একটু সুস্থ হলে এই দেশে নিয়ে আসি যাতে ও কোনো রকমে আসামিকে শনাক্ত করতে পারে। বুঝতে পেরেছি, তবে ওকে কোনো প্রকার চাপে রাখা যাবে না। এদিকে আড়াল থেকে সব কথা শুনছিল আদ্রিয়ান। অনেক কষ্টে কান্না চেপে রাখে সে দ্রুত বেরিয়ে যায় হাসপাতাল থেকে। তার নিজের উপর অনেক রাগ হচ্ছে, কারণ এতদিন শুধু নওশীকে দোষ দিয়েছে, একবারও বোঝার চেষ্টা করেনি নওশী কত কষ্ট আছে।
হঠাৎ জিসানের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে। আপনি কি জিসান চৌধুরী বলছেন? হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার চৌধুরী, আমি সাহায্য নিতে নয়, সাহায্য করার জন্য আপনাকে কল করেছি। সাহায্য? আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন? আপনার বোনের এই অবস্থার জন্য কে দায়ী তা আমি খুব ভালো করেই জানি। কি কি বলছেন আপনি? একবার তার নামটা বলুন, দুনিয়া থেকে তার নামটা মিটিয়ে দেব আমি। আহা মিস্টার চৌধুরী, এত অধৈর্য হলে চলে? আপনার এত বড় উপকার করব, মিষ্টি খাওয়াবেন না? রাগটাকে কন্ট্রোল করে জিসান বলে, কত লাগবে বলুন? বেশি না মিস্টার চৌধুরী, মাত্র 300 কোটি টাকা। 300 কোটি টাকা? আহা মিস্টার চৌধুরী, আমি জানি এই টাকা আপনার কাছে কিছুই না, নিজের বোনের জন্য এতটুকু দিতে পারবেন না? শুধুমাত্র 300 কোটি টাকা কেন? 3000 কোটি টাকা হলে আমি দেব। শুধু ওই লোকটাকে আমার চাই। আমার চাওয়া টাকা দিলেই হবে, শুধু অপেক্ষা করুন, কখন কোথায় কিভাবে সব আমি বলে দেব। আর হ্যাঁ, আমাকে কল করার দরকার নেই, প্রয়োজন হলে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ মিস্টার চৌধুরী। নওশীর জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর অনেক দুর্বল তার। জয় অনেক চেষ্টা করেও ওকে কিছু খাওয়াতে পারেনি, কারণ নওশীর একটাই কথা, মিস্টার খান এলেই ও খাবে, কারণ মিস্টার খানের কাছে অনেক প্রশ্ন আছে নওশীর। নিলয় অনেক চেষ্টা করেও সাগরের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছে না, তাই বাধ্য হয়ে জিসান নিজে বেরিয়ে পড়ে। আদ্রিয়ান বাড়ি এসে সব ভাঙচুর করছে। তার একটাই কথা, সে বেঁচে থাকতে তার পরি কিভাবে এতটা কষ্ট পেল, আর এত কিছুর পরেও সে কিচ্ছু করতে পারছে না। সাগর ওকে সামলাতে গিয়ে হাঁপিয়ে পড়েছে। মিস্টার খান, আসবো? জি আসুন। আসলে হয়তো ভুল সময়ে ভুল রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে এসেছি, কিন্তু আমি অপারক। অনেক আশা নিয়ে আপনার কাছে আসা। আসলে নওশীর জ্ঞান ফিরেছে, কিন্তু ও অনেক দুর্বল। এদিকে কিছু খেতেও চাচ্ছে না, না খেলে ওষুধও খেতে পারবে না, আবারও অসুস্থ হয়ে পড়বে। এ মাসে কি কেন, কি হয়েছে? নওশীর এমন কেন করছে? আসলে ওর নাকি আপনার কাছে কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর না পেলে ও খাবে না। তাই বলছি, যদি একটু কষ্ট করে আপনার সময় আমাকে দিতেন, বিনিময়ে যা চাইবেন দিব। আর জিসানের কথাগুলো বলতে দেরি হলেও আদ্রিয়ানের বেরোতে দেরি হয়নি। হাসপাতালে শোন বোন আমার, একটু খেয়ে নে, যা চাইবি দিব প্লিজ। উফ ব্রো, দিস প্রিন্ট এগেইন। উফ, ছোট ভাইয়া বললাম না খাবো না। আচ্ছা তুই খেয়ে নে, তোকে সমুদ্র দেখতে নিয়ে যাবো, প্রমিস। আমি যা বলছি তাই, না হলে খাবো না। না না না, আমি খাবো না। মিস্টার খান না আসলে আমি মরে গেলেও খাবো না। বলেই মুখ ফিরিয়ে নেয় নওশী। কে খাবে না শুনি? আমি নওশী চৌধুরী খাবো না। আমি দিলেও না? ওই নিলয়ের বাচ্চা যা। ওকে গেলাম তাহলে। আইসক্রিমগুলো রাস্তার কাউকে দিব। আর জিসান ভাইয়া, আপনি আমাকে মিথ্যা বলে আনলেন। নওশী তো আমার মুখও দেখলো না। দিস ইজ ভেরি ব্যাড ভাইয়া। তাই তো দেখছি, আমারই ভুল। তুমি বরং যাও আদ্রিয়ান। ওই, আমি কি তোমাকে যেতে বলছি? তো কাকে বললা? তুমি ছাড়া সবাই যাবে। ওকে থাকবো, তবে একটা শর্ত আছে, খাবার আর ওষুধ খেতে হবে। হয় দিবা তুমি? কথাটা শুনে আদ্রিয়ান জিসানের দিকে তাকালে সে নীরব সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জি মিস, বলেন কি কি প্রশ্ন আপনার? আচ্ছা, আমি কি তোমাকে চিনি আগে থেকেই? কেন বলো তো? না মানে আসলে আমি যতদূর জানি, আমি প্রথমবার এদেশে এসেছি, কিন্তু তোমার চোখ দুটো অনেক চেনা। তো বেশি দিন আমাকে যখন বকা দিচ্ছিলে, মনে হচ্ছিল এই বকা জুড়ে অনেকদিন অপেক্ষা করে আসছি। আর তোমার গানটা আমার মনে সব সময় বাজে, কিন্তু মনে করতে পারি না কেন বলো তো? একটা কথা বলি শোনো, অতীতকে মনে করতে যখন তোমার কষ্ট হয়, তাহলে তো মনে করার দরকার নাই। তুমি আছো, আমিও আছি, তো বর্তমানকে নিয়ে ভাবি। তাছাড়া অতীত তো ফিরে আসবে না, তাহলে অতীতটা অতীতেই থাক। ঠিক বুঝো, কষ্ট পাওয়ার দরকার নেই। বাই দ্য ওয়ে, ফ্রেন্ড হবা? হ্যাঁ হলাম, তবে ডিয়ার ফ্রেন্ড, এবার তো ওষুধ খেতে হবে। খাবো, একটা শর্তে। আবার শর্ত? তোমার কি সব কথাই শর্ত না হলে হয় না, তাই না? ওকে বলো কি শর্ত?
আমাকে ছুঁয়ে অদা করো, কোনোদিন ছেড়ে যাবে না। মারা যাবার আগ মুহূর্ত অবধি তোমার পাশে থাকবো। গত কয়েকদিনে আদ্রিয়ান আর নওশির বন্ধুত্বটা বেশ ভালো হয়েছে। নিলয় এসব পছন্দ না করলেও কিছুই বলতে পারছে না, কারণ তার কাছে নওশির জীবন সবার আগে। তাও বিরক্ত হয়ে জিসানের কাছে গেল। ভাই, নওশির এভাবে আরজিয়ানের সাথে মেশাটা আমার একদম পছন্দ হচ্ছে না। ভালো কি আমার লাগছে বল? তাও মানতে হবে আমাদের হাত পা বাঁধা। যা করবা করো, না হলে ওকে শুট করবো। কাম ডাউন, সহ্য করো। এত এনকাউন্টার আর শুট করার কি দরকার ছিল তোমার? জাস্ট চিল। হ্যাঁ, তোমার আর কি, তুমি তো বলি চোখ আমারই ফাটছে। শালা বউয়ের বর ভাই, না হলে তোকে দেখে নিতাম। ওই তুই কি কইলি? যা দিব না তোরে আমার বোন রে। বড় ভাইয়া দেখ কেমন করে। তোদের ইঁদুর বেলার খেলা শেষ হবে কবে? এ জন্মে না। বদশালা। এমন সময় জিসানের মোবাইলে একটা কল আসে। কি সত্যি বলছো তুমি? তোমার কথা যদি সত্যি হয়, তার প্রমাণ ঠিকঠাক দিতে পারো, তাহলে তোমাকে শুধু 300 কোটি না, বরং এত টাকা দিব যে তোমার 4 জন্ম বসে খাবে। আসছে আমি। জয়, একটু চল তো, আমার সাথে কাজ আছে। আমিও যাই ভাইয়া। তোর যে কাজ নেই, বরং তুই নওশিকে সময় দে। কিন্তু ও তো আরজিয়ানের সাথে, আমি কই পাবো? আমি কল করছি, তাড়াতাড়ি চলে আসবে। অন্যদিকে বন্ধুত্বের বাইরেও আদ্রিয়ান আর নওশির সম্পর্ক এগিয়ে গেছে নিজেদের অজান্তে। আদ্রিয়ান তার কলিজাকে কাছে পেয়ে সব ভুলে গেছে। নওশিও যেন তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। মেঘলা দিনে ঝড় বাতাসের সাথে প্রথমবারের মতো মিলন ঘটে দুটো হৃদয়ে। কিন্তু এত সুখ হইবে তো আদ্রিয়ানের কপালে, কারণ সে যে সুখহীন জীবনে অভ্যস্ত এক পুরনো মসজিদের পেছনে। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? কেউ কি আছেন সারাদিন প্লিজ? হ্যাঁ, এই জায়গায় তো বলেছিল। ওয়েলকাম মিস্টার জিসান। একা আসতে ভয় পাচ্ছিলেন বুঝি? ভাইকে আনতে হলো। সেটা তোমাকে ভাবতে হবে না, তোমার কাজ তুমি করো। ঠিক বলেছেন মিস্টার জয়, আমার কাজ আমিই করি। বাই দা ওয়ে, যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে বাঁ দিকে 150 পা গেলেই একটা পাথর দেখতে পারবেন। তার নিচে আপনাদের প্রমাণগুলো আছে, ওগুলো নিয়ে পাথরটা নিচে টাকাগুলো রেখে চলে যান। কিন্তু একবার দেখা হলে ভালো তো নাকি? আরে ছোট ভাইয়া, দেখার কি দরকার? যার যা দরকার পেয়ে গেছি। আল্লাহ হাফেজ। খাম হাতে নিয়ে বাড়ি ফিরে জয় আর জিসন। নওশি ফিরেনি দেখেও কিছু না বলে নিলয়কে নিয়ে জিসনের রুমে যায়। খাম খুলে দেখে কিছু ছবি আর ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান আর নওশি বিয়ের ঘটনা। আর ভিডিও চালিয়ে দেখতে পেল কিভাবে পার্টিতে অপমান করেছিল নওশিকে আদ্রিয়ান। এত বড় ধোকা জয় চৌধুরীর সাথে, আজ ওকে পেলে খুন করে ফেলবো। শুধু খুন নয়, কি কি যে হবে আল্লাহ ভালো জানে। আমার কলেজায় হাত দেয়া। এমন সময় নওশিকে নিয়ে বাড়ি ফিরে আদ্রিয়ান। ওকে দেখেই যেন ওদের রাগ 10 গুণ বেড়ে যায়। প্রথমে নিলয় মারা শুরু করে, পরে জয় আর জিসান যোগ দেয়। ভাই, ওকে কেন মারতেছো? প্লিজ ওকে মেরো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই জানিস না নওশির জন্য তোকে কত কষ্ট পেতে হয়েছে? ও এমন কিছু করতে পারে না, প্লিজ ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেব, ওর লাশও কেউ পাবে না। পৃথিবী থেকে ওর নাম মিশন করে দেবো আজ। বাস, এনাফ। আর দেন কিছুই করিনি, যা করার প্রত্যেক করেছে। কি বলছিস তুই বনু? কি বলছিস বনু তুই এসব? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। আর দেন আমাকে প্রথমে পছন্দ করতো না, কিন্তু প্রথম থেকে আমাকে লাভ করতো। তো সেদিন আমি আর্দেনের বাড়ি থেকে বের হয়ে আসি, ওই দিন আমাকে প্রত্যেক প্রপোজ করে। আমি না বলে আমাকে কিডন্যাপ করে নিই। আর তারপর তোমরা জানো, এত বড় সাহস আমাদের সাথে ক্র্যাশিং করা, ওকে শেষ করে ফেলবো। তার আগে আমার আদ্রিয়ানকে বাঁচাও, ভাই প্লিজ। এতক্ষণে তারা খেয়াল করলো আদ্রিয়ানের অবস্থা ভালো না। 3 জন মিলে মারার ফলে নাক মুখ দিয়ে লালা ঝরছে, সাথে অনবরত রক্ত বের হচ্ছে। অবস্থা খুব খারাপ, তাই অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে গাড়ি নিয়ে চলে যায় জয়, জিসান আর নিলয়। একটা কল আসায় সে যেতে পারে না। কেমন আছো আদ্রিয়ান? মাইটটা একটু বেশি পড়ছে, তাই কোথাও কোথাও ব্যথা করছে। বাকি সব ঠিক আছে।
সরি ডিয়ার, আসলে বুঝতে পারিনি। বোঝই তো, একমাত্র বোনের ব্যাপার। ব্যাপার না ভাইয়া, শ্বশুর বাড়ি থেকে পাওয়া প্রথম গিফট হিসেবে রেখে দিলাম না হয়। আচ্ছা, একটা কথা বলো, নওশিকে আগে থেকেই সব মনে ছিল? তাহলে আমাদের বলনি কেন? না ভাইয়া, আগে থেকে মনে ছিল না। এতদিনে একসাথে ঘোরার সময় একটু একটু মনে পড়েছে। পরে যখন আমাকে মারছিলেন তখন ওর সম্পূর্ণটা মনে পড়ে যায়। তাই আমিও মারার সময় বাধা দেইনি। ওর মনে পড়েছে, এটাই অনেক। মারা গেলেও আর কষ্ট ছিল না আমার। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা আমার বোনকে, তাই না? জীবনের চেয়েও বেশি। এইদিকে জিসানের মাথায় চিন্তার ভাঁজ, কারণ একদিকে আদ্রিয়ান, অন্যদিকে নিলয়। কার প্রতি বিচার করবে সে? দুজনেই ভালোবাসেন নওশিকে। এমন সময় জিসানের মোবাইলে একটা কল আসে। স্যার, কিছু লোকজন এসেছে, আমাদেরকে মেরে নওশী ম্যাডামকে তুলে নিয়ে গেছে। কি বলে, তোমরা কি করেছিলে? আর নীলে কোথায়? আসলে স্যার, নিলয় স্যার এর একটা কল আসায় সে বেরিয়ে যায়, তখনই লোকগুলো আসে। আমরা এখনই আসছি, আর চিন্তা করো না। মোবাইল রেখে জয়কে নিয়ে বেরিয়ে যায় জিসান। আদ্রিয়ানকে কিছুই বলে না, কারণ ও এমনি অসুস্থ। নওশির কথা শুনলে আরো উত্তেজিত হবে, যা ওর জন্য একদমই ঠিক না। জিসান আর জয় পৌঁছানোর পরেই নিলয় চলে আসে। চিঠিটা খুলে দেখে সেখানে লেখা, নিজের বোনকে বাঁচাতে চাইলে নিজের এই ঠিকানায় চলে আসুন, এটি প্রত্যয়। চিঠি পেয়ে সাথে সাথে তারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় গুদাম ঘরে। দরজায় যেতেই প্রত্যয়ের লোকেরা তাদের হাত বেঁধে ফেলে। ওয়েলকাম ওয়েলকাম সালা বাবুরা। তুই আমাদের বোনকে কেন এনেছিস? কি শত্রুতা আমাদের সাথে তোর? কোনো শত্রুতা নেই, শত্রু তো আদ্রিয়ান, আর ওর প্রাণ তোমাদের বোন, তাই আর কি। কিন্তু আমরা তো তোমাকে অনেক ভালো বন্ধু ভাবতাম, সেটা কি? বন্ধু ইজ মাই ফুট। আমার জীবনের সব কিছু কেড়ে বন্ধু হতে এসেছে? মানে? ছোটবেলায় ওকে বাঁচানোর জন্য আমার বাবা মারা যায়। এরপর থেকে যখন যা আমার পছন্দের ছিল সব ওই নেয়। এমনকি নওশিনকেও আমি আগে ভালোবেসেছিলাম, তাকেও নিল। এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ভাগ্যই বটে। কতবার মারার চেষ্টা করলাম, কিন্তু ও বেঁচে গেল। প্রথমে গাড়ি চাপা দিয়ে মারতে চাইলাম, নরসি বাঁচালো। নরসিকে কেড়ে নিয়ে তিলে তিলে মারতে চাইলাম, সাগরের জন্য বেঁচে গেল। আর আপনাদের দিয়েও কাজ হলো না। নিলয় কিছু করতে যাবে তার আগেই দেখলো সাগর চুপি চুপি ভেতরে প্রবেশ করছে। তাই চুপ হয়ে যায়। কিন্তু অনেক হয়েছে, আর না। আজ নরসিংকে মেরে ওকে তিলে তিলে মারার ব্যবস্থা করব বলেই গুলি করলাম নরসিংকে। সাথে সাথে চোখ বন্ধ করে সবাই। চোখ খুলে দেখে নওশির সামনে পড়ে আছে আদ্রিয়ান। কি ভাবছেন, ও কোথা থেকে এলো? জয় আর জিসান বেরোনোর পর নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না আদ্রিয়ান। তাই হসপিটাল থেকে চুপি চুপি বেরিয়ে আসে সে। জিসানদের বাড়ির দিকে যাওয়ার সময় সাগরকে নিয়ে রওনা দেয়। পরে গার্ডের কাছ থেকে সব শুনে এখানে আসে। এতক্ষণে হাত খোলা পেয়ে আদ্রিয়ানের দিকে দৌড়ে চলে যায় জয়, জিসান আর নিলয়। অবস্থা ভালো না দেখে প্রত্যয় পালানোর চেষ্টা করলে সাগর ধরে ফেলে। তুমি এটা করলে? আদ্রিয়ান কেন? বলেছিলাম না ভাইয়া, ওকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তাই ওকে বাঁচাতে আমার জীবনকে দিয়ে দিলাম। এটা কেন করলে তুমি? এখন কি হবে আমার? কথা দিয়েছিলাম জীবনের শেষ পর্যন্ত পাশে থাকবো। আমি আমার কথা রেখেছি। বাকি সময়টা নিলয় তোমাকে সামলাবে। কি নিলয়, পারবে না? হ্যাঁ, কিন্তু কিছু বলার আগেই তারা বুঝতে পারে আদ্রিয়ান চলে গেছে তাদেরকে ছেড়ে না ফেরার দেশে। ভালোবাসা 7 বছর পর। মাম্মা, মাম্মা, হোয়ার ইজ আওয়ান্স পাপ্পা? মাম্মা, তোমার পাপা তো এখানেই কোথাও আসছে, খুঁজে দেখো, আমাকে জ্বালাবে না। এভরিবডি গভেট মাই ব্যান্ড। মাম্মুই কই তুমি? মাম্মুই, আহারে, এই ছেলেটা কই থেকে আনছো? এত চিল্লায়। নওশি, সত্যি করে বলতো, এটা কি আমাদের বাড়ির লোক নাকি করে আনছিস? নৌশি শুধু ওদের কথা শুনছে আর হাসছে। আর আমাদের ছোট্ট আয়ান গাল ফুলাইয়ে বসে আছে। মনে হচ্ছে শ্রাবণের ধারা শীঘ্রই বর্ষিত হবে। তোমরা আমার ছেলের সাথে কি শুরু করছো শুনি? বকা দেব সবাইকে। পাপাই তুমি চলে আসছো? দেখো এরা আমার সাথে কি করতেছে। দে আর ভেরি ব্যাড পাপাই।
ইয়ে হ্যাঁ, ওরা তো পচাই। আমরা দুজনে মিলে ওদেরকে মার দেব। তারপরও ও আমার সোনা বেটার কান্না করা যাবে না, বুঝলে? কথাটা বলেই দুজনেই জিসান আর জয়ের পেছনে ছোটা শুরু করলো। নওশী ল্যাপটপে কাজ করতে করতে দেখলো আয়ান দেখতে ঠিক আদ্রিয়ানের মতোই হয়েছে। নাক, চোখ, মুখ সবকিছুই যেন আদ্রিয়ানের। আর নোয়া সম্পূর্ণ নওশীর মতো দেখতে, ব্যবহার, সৌন্দর্য সব। কিন্তু সে কোথায়? কথাটা মনে হবার সাথে সাথে নোয়া মামনি, কই তুমি? একবারও যে মাম্মার কাছে এলে না আজ। আসছি মাম্মা। কি বলি বেটা, আজ তো আয়নের সাথে সাথে তোমারও জন্মদিন। আয়না তো মজা করছে, তুমি করবা না? করবো মাম্মা, কিন্তু কাজ স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে। আমারটা শেষ, কিন্তু আয়ান তো আর করবে না, তাই ওটা করছিলাম। এটা হলো আমাদের বাড়ি মেয়ের কথা। আগে পড়াশোনা কর, তারপর সব। নওশী এমন ছিল। আর শিওর হয়ে গেলাম আয়নকে কুড়ায় পাইছিস। ভাই, আর একবার আমার ছেলেকে কিছু বললে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে বলে দিলাম। আর আম্মা জান, আপনার পড়াশোনা কি আজ শেষ হবে? বলে আমরা ঘুরতে যাই। নিলে তোমার সাথে আমার কিছু কথা ছিল, আসবে একটু আমার সাথে? হ্যাঁ, বলো। তোমাকে কতবার বলেছি ওদেরকে মাথায় না তুলতে, ওদেরকে বাবা ছাড়াই থাকতে হবে, কারণ আসলে তো ওদের বাবা নেই। দেখো, আর্জেন্ট চলে যাওয়ার সময় তোমার দায়িত্ব আমাকে দিয়েছিল। আর তখন ও বা আমরা কেউই জানতাম না নোয়া আর আয়নের কথা। আমি শুধু আমার কথা রাখছি, তোমার কাছে তো আসি না। ওদের থেকেও দূরে রাখবা। আর্জেন্ট হলে এটা করতে পারতাম। তবে আমাদের জন্য তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করবে, তা আমি কিছুতেই মানতে পারবো না। সেটা আমার ব্যাপার, তোমাকে ভাবতে হবে না। আসি। ইন বাংলাদেশ। দেখ ভাই, আজকের বিকালটা কত সুন্দর না? রোদের আনাগোনা তেমন নেই, বাগানে ফুল ফুটেছে, খুব মজা লাগছে। আগের তুই হলে দোলনায় দুলতাম একসাথে, কিন্তু কি থেকে কি হয়ে গেল তোর এই অবস্থা? মা বাবাও চলে গেলেন আমাদের ছেড়ে। আমি যে বড্ড একা ভাই। কিছুক্ষণ পর সে খেয়াল করলো তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার উপস্থিতি টের পেয়ে চোখ মুছে উঠে দাঁড়িয়ে পড়ে আর সে। কিরে, আবার কাঁদছিস? এত কান্না করলে হবে বল? স্ট্রং হতে হবে না? কি করব ভাই, একা আর কিছু সহ্য করতে পারছি না। যাই হোক, ওর কোনো খোঁজ পেলে? না রে, 7 বছর ধরে ওকে খুঁজছি। এক রাতের মধ্যে খুঁজে গেল আল্লাহ জানে। আল্লাহ জানে কি হবে, শুধু কষ্ট হয় তোমার কথা ভেবে। বিনা স্বার্থে আমাদের জন্য কত কিছু করছো তুমি। এমন মানুষ খুব কম পাওয়া যায়। একা কই, তুই তো সব দিয়ে সাহায্য করিস। যাই হোক, দেখ তোর ভাবি কি পাঠিয়েছে তোর জন্য, তোর পছন্দের পরোটা। এখন তো তোমরাই আমার সব, না হলে অনাথের মতন পড়ে থাকতাম। পাগলের মতো কথা বলিস না, খেয়ে নে। ওকে খাইয়েছিস? হ্যাঁ, চিকেন স্যুপ খাইয়েছি। ইন ইউএসএ। একটা গল্প বলবে পাপাই? আজ না বেটা, আজ অনেক ক্লান্ত। অন্যদিন। আজ বরং তোমাদের মাথায় হাত বুলিয়ে দিই, তোমরা ঘুমাও। ওকে পাপা। তোমাকে দেওয়া কথা কি রাখতে পেরেছি আমি আদ্রিয়ান? আমি আমার সবটুকু দিয়ে ওদের ভালো রাখার চেষ্টা করছি, তাই তো সব ছেড়ে আজ ওদের জন্য এখানে। তুমি খুশি তো? যেখানে থাকো ভালো থেকো। নিলয় মনে মনে। এমন সময় নওশী ওই রুমে প্রবেশ করে। নিলয়, জেগে আছো? কথা ছিল তোমার সাথে। হ্যাঁ, বলো, কি বলবে? আসলে তখনকার ব্যবহারের জন্য সরি। আমার বাচ্চারা দিন দিন তোমার উপরে ডিপেন্ড করতেছে। আগে আমাদের জন্য সব ছেড়ে এসেছো, চাই না আমাদের জন্য তোমার আর আমার কোনো ক্ষতি হোক। আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি নিজের মতো ভালো আছি, এত ভাবতে হবে না। চাই না আমাদের জন্য তোমার আর কোনো ক্ষতি হোক। তারপরও একদম চুপ, আর ডিস্টার্ব করিও না, ঘুমাবো। আর শিওর? ইয়া, আই অ্যাম। এখন ঘুমাতে দাও। ওকে, ঘুমাও। গুড নাইট। গুড নাইট। ইন বাংলাদেশ। কিরে, কি করছিস এখানে? কি করিস? আর আমাদের সাহেব কোথায়? ভাইকে ঘুম পাড়িয়ে আমি বাগানে এলাম। আর ভালো লাগছে না ওর এই অবস্থা, ক্লান্ত আমি। তোর জন্য একটা সুখবর আছে। হ্যাঁ, সুখবর? এখন তো ভালো খারাপ সব মিলে একাকার হয়ে গেছে জীবনে।
কি হবে আল্লাহ ভালো জানেন। আমেরিকাতে একটা নতুন প্রযুক্তি তৈরি হয়েছে, ওখানে গেলে হয়তো আর্জেন্ট ভালো হয়ে যাবে। আর কেন জানি না, মনে হচ্ছে আমাদের সব সমস্যার সমাধান ওখানেই পাবো। যদি ওখানে ভাবিকে পাওয়া যায় তো, আর পাওয়া গেলেও কি আমি কি ভাবিকে চিনতে পারবো? আপনজনের পরিচয় চেহারা হয় না মনে হয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা করো। তুমিও যাবে তো নাকি? হ্যাঁ, তোকে একলা ছাড়া ঠিক হবে না। তাছাড়া আদ্রিয়ানকে কথা দিয়েছিলাম ওর পাশে সব সময় থাকবো। কথা তো অন্য কেউ দিয়েছিল, কিন্তু সে তো থাকলো না ভাইয়ের সাথে। তুই ভুলে গেছিস যে নওশিন জানে আদ্রিয়ান মৃত, তাই আর খোঁজ খবর নেয়নি। তাই বলে কি আমাদের সাথেও যোগাযোগ করতে পারতো না? ও কি তোদের কাউকে চিনতো বল? চিনলে না যোগাযোগ করতো। যাই হোক, সব গুছিয়ে নে। 3 দিনের মধ্যে আমরা যাব আদ্রিয়ানের চিকিৎসার জন্য। ইন ইউএসএ। এই কাম ডাউন, তুই জানিস না গার্লসদের রেডি হতে সময় লাগে? তুই এমন করছিস কেন? আল্লাহ, এটা আবার শুরু করেছে। আদ্রিয়ান, তুমি থাকলে এই লেজবিন বাদরগুলানকে কিভাবে সামলাইটা একমাত্র তুমি জানো। নিলয় মনে মনে। আমি রেডি, চলো ভাবিদের দেখে আসি কি। শুনেছি দুজনেই ডাক্তার, পছন্দ হলে বিয়ে পড়াই দিব। এই বয়সে এসে আমাদের জোকার না বানালে হতো না, তাই না? এত করে বললাম জয়ের বিয়ে দে, আমাকে ছেড়ে দে, কিন্তু শুনে না কার, কিন্তু কে শোনে কার কথা? লজ্জা ছাড়ো, চলো বিয়ে করতে হবে। কথা শেষ করে সকলে মেয়ে দেখার জন্য বের হয়। উদ্দেশ্য পছন্দ হলে বিয়ে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে তারা একটা বাংলোর সামনে এসে হাজির হয়। মিনিট 5 পর দুটো মেয়ে সামনে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের পরিচয়? আমি অন্তরা, আর ও আমার ছোট বোন অনন্যা, পেশায় ডাক্তার। আমার ভাইয়েরা ব্যবসা করে। আপনাদেরকে আমাদের ভালো লেগেছে? যদি আপনাদের মত থাকে, শুভ কাজ আজই সেরে নিতে চাই। কিন্তু কি কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন। আসলে আমি আর আমার বোন হিউম্যান বডির উপর কিছু রিসার্চ করছি, যেখানে একজন মানুষের কাজ না করা বিভিন্ন বডি পার্টকে সচল করা হয়। তা হাত, পা বা ব্রেন হোক না কেন। যদি আপনারা আমাদের সিওরিটি দেন যে বিয়ের পর রিসার্চে কোনো বাধা আসবে না, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অবশ্যই এই বিষয়ে সম্পূর্ণ সাহায্য পাবেন। যদি লাগে আমরা টাকা দিয়ে সাহায্য করব আপনাকে। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। এইভাবেই দুই পরিবারের সম্মতিতে শুরু হয় এক নতুন অধ্যায়, শুভ সূচনা ইন বাংলাদেশ। কি রেডি তুই? কতক্ষণ লাগবে? ফ্লাইট মিস হয়ে যাবে না হলে। আরে ভাইয়া, চেঁচাচ্ছ কেন? রেডি হতে তো সময় লাগে নাকি? এত স্লো কেন তুই? এবার শুধু আদ্রিয়ান ভালো হয়ে আসুক, তোর বিয়ে দেব। বাবা, আমাকে তাড়ানোর প্ল্যান করছো? ভালোই তো। ঘরে এমন ভাই থাকলে শত্রুর প্রয়োজন নেই। হয়েছে, আর বলা লাগবে না, চল এবার। আচ্ছা, ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, মিস অন্তরা বলেছেন পৌঁছানোর 36 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করবেন। ইন ইউএসএ। পারফেক্ট ফ্যামিলি কি আমাদের? তারপরেও কেন জানি মনে হয় আমাদের পারফেক্ট ফ্যামিলি না। রোজ রাতে দেখি মা লুকিয়ে একটা পিকচার নিয়ে কান্না করে, কিন্তু আমরা জানি না কেন এমন হয়। আর আমাদের ফ্যামিলি পারফেক্ট হলে মা কান্না করতো না। হ্যালো জিসান, শুনতে পাচ্ছেন? আমি আজ বাসায় যেতে পারবো না। তোমাকে বলছিলাম না যে বাংলাদেশ থেকে একজন পেশেন্ট আসবে, আর খুব খারাপ অবস্থা তার। তাই 24 ঘন্টা খেয়াল রাখতে হবে। একদিন আমি থাকবো, একদিন অনন্যা। এই ক্রিটিক্যাল কেস অন্যদের হাতে ছাড়তে ভরসা পায় না। আচ্ছা ম্যাডাম, তা আপনি আসতে পারেন না মানলাম, আমি তো আপনার কাছে যেতে পারি। হ্যাঁ, আসতেই পারো, কিন্তু যদি দুষ্টামি না করো তাহলে। কি আমি দুষ্টু? এটা বলতে পারলা তুমি? তুমি কত ভদ্র আয়ান, এ দেখে বোঝা যায়। একদম তোমার কার্বন কপি। ও আচ্ছা, তাহলে থাক, যাব না। থাক, এত ঢং করার কিছু নেই, চলে এসো। আচ্ছা, এত করে যখন বলছো আসছি। পাগল একটা।
মোবাইলে কথা শেষ করেই অন্তরা ভেতরে যায় রোগীকে দেখতে। মিস্টার সাগর, আপনাদের ট্রিটমেন্ট তো চলছে, প্লিজ দয়া করে নিচে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসুন। ডাক্তারের কথা মতো সাগর নিচে যায় ঔষধ নিতে। আর এদিকে বাড়ি থেকে হসপিটাল বেশি দূরে না হওয়ায় জিসানও পৌঁছে যায় সেখানে। সাগর ঔষধ নিয়ে ফেরার সময় জিসানের সাথে দেখা। আরে সাগর, দেখি এখানে কেন তুমি? জিশান ভাই, কোথায় ছিলেন আপনারা? জানেন কত খুঁজেছি আপনাদেরকে, রাতারাতি কোথায় চলে গিয়েছিলেন? আসলে আদ্রিয়ান চলে যাওয়ার পর ওই রাতেই আমরা আমেরিকায় চলে এসেছিলাম। যাই হোক, কে অসুস্থ? আসুন নিজে দেখুন কে অসুস্থ, তাহলেই বুঝতে পারবেন। চলুন এখনই। এক প্রকার টানতে টানতে জিসানকে উপরে নিয়ে যায় সাগর। জিসানও কিছু না বলে চলতে থাকে, কিন্তু উপরে গিয়ে আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে যায় জিসান। আদ্রিয়ান? কি হলো? তুমি পেশেন্টের নাম জানলে কিভাবে? তুমি চিনো ওকে? চিনবো না কেন? এ যে আমাদের আদ্রিয়ান, আমাদের নওশির আদ্রিয়ান। কি বলছো এসব? তুমি তো বলেছিলে সে মারা গেছে, তাহলে এখন কিভাবে কি? আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সব পরে জানা যাবে, আগে নৌশিকে ফোন করে। বলি বেরিয়ে যায় অন্তরা। হ্যালো নৌশি, কোথায় তুমি? কি করছো? জয়ার নিলয় কোথায়? ভেবে অফিসে। আমি আর নিলয় অফিসের জন্য বের হবো। অফিসে যেতে হবে না, নিলয়কে নিয়ে এখনই হাসপাতালে চলে আসো। আর অনন্যাকে বলো জয়কে নিয়ে আসতে। ঠিক আছে, কিন্তু কেন ভাবি? সারপ্রাইজ ডিয়ার ননদিনী, তাড়াতাড়ি চলে এসো। বড় ভাবির কথা শুনে কলিজা কেঁপে ওঠে নওশির। না জানি কি অপেক্ষা করছে তার জন্য। ভাইয়া ঠিক আছে তো? তোর এত ভাবার সময় নেই। তার নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছানোর পরেই নওশির হৃৎপিণ্ডের কম্পন বাড়তে থাকে। বড় ভাবি কিছুই বলছে না, সবাই আসলে বলবে। সবার মুখ ভার। কিছুক্ষণের মধ্যে জয় আর অন্যরা চলে আসেন। আমি যেটা বলতে চাচ্ছি তার জন্য সবাই নিজেকে শক্ত করে নাও, কারণ সহ্য নাও হতে পারে। কিভাবে যে বলে বুঝতে পারছি না। তোমাদের ভাইও চুপ করে আছে, তোমরা কিভাবে নেবে বুঝতে পারছি না। ভাবি ভয় না দেখিয়ে বলে ফেলুন কথাটা। আসলে কথাটা হলো, আদ্রিয়ান বেঁচে আছে, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। কথাটা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। নওশি তো এক প্রকার দৌড়ে ভেতরে চলে গেল। তার আদ্রিয়ান পড়ে আছে, চোখ দুটো যেন স্তব্ধ হয়ে আছে। কিন্তু আদ্রিয়ানকে জীবিত দেখে নওশি কেমন রিয়েকশন করা উচিত বুঝতেছে না। কিছুক্ষণ পর সবাই রুমে আসলো, সাথে সাগর আর অর্ষে। আসলে আদ্রিয়ানের অবস্থা যতটা খারাপ তার চেয়ে ওর বেঁচে থাকার ইচ্ছা শক্তি কম, তাই আমাদের উচিত ওর ইচ্ছা শক্তিকে ফিরিয়ে আনা। কিন্তু এসব কিভাবে? আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন তো আদ্রিয়ান আমাদের সামনে। আমি বলছি পুরো ব্যাপারটা। আসলে ওই দিন ওখান থেকে আদ্রিয়ানকে নিয়ে আমি হাসপাতালে যাই, কারণ আমি মানতে পারিনি ও চলে যাবে এভাবে। ডাক্তাররা অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে পারলেও এই অবস্থা হয় ওর। তোমাদের অনেক খোঁজার পরও পাইনি, আর এতদিন আসি ওকে দেখে রেখেছে। সে আর বলতে, আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। সাগর আর আরশি সাথে চলো। কথা শেষ করে সবাই চললো বাড়ির উদ্দেশ্যে। কিন্তু নিলয় ভাবছে অন্য কথা। বাচ্চারা এসব মেনে নিবে কিভাবে? কারণ তারা তো ছোট থেকে ওকেই বাবা বলে চেনে এসেছে। আদ্রিয়ানের বেঁচে থাকাটা একদিকে যেমন ওকে আনন্দ দিচ্ছে, সাথে টেনশন বাড়ছে। কি করে সামলাবে সবকিছু? ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায় তারা। কলিং বেলের শব্দ হবার সাথে সাথে কাজের লোক দরজা খুলে দেয়। নোয়া ড্রয়িং করতে ব্যস্ত থাকলেও আয়ান ছুটে চলে আসে। এটা তোমার একটা আঙ্কেল আর আন্টি, বাংলাদেশ থেকে এসেছে। উনি তোমার। উনি তোমার আর একটা আঙ্কেল, অসুস্থ তো, পরে কথা বলবে, অনেক মজা করবে। বলে নিলয়কে টেনে নিয়ে গেল আয়ান। বাবুকে কিছু বলতে দিও না। ঠিকই তো বলেছে, দেখ এতদিন ওরা নিলয়কে বাবা বলে জেনেছে, এখন যদি জানে সব আলাদা তাহলে মানতে পারবে না। ওরা অনেক ছোট। ঠিক বলেছো। নিয়তি যে ওদের সাথে কি খেলা করছে সেটাই ভালো জানে।
সকাল থেকেই পুরো বাড়িতে সাজ সাজ রব। আর হবে নাইবা কেন, বাড়িতে যে দুটো বিয়ে হচ্ছে তাই সকলেই খুব ব্যস্ত। আর সে আর নৌশি পার্লারে গেছে সাজতে। অন্যদিকে নিলয়ের আদ্রিয়ান তৈরি হচ্ছে। ঠিক এই সময় পাপাই, বলো বেটা। তুমি আর নতুন পাপাই তো আন্টি আর মাকে বিয়ে করছো তাই না? কেন বেটা? বড় মামুর মামি আছে, ছোট মামুর মনি আছে, তোমরাও বিয়ে করছো। তাহলে আমার বউ কোথায় পাপাই? আমি কবে বিয়ে করব? আয়নের কথা শুনে কাঁদতে থাকে নিলয়, কারণ তার কাছে এইসব প্রশ্নের কোনো উত্তর নেই। কি বলবে সে? ও পাপাই, বলো না কি করব? আমার বউ কোথায়? আমি কবে বিয়ে করব? নিলয় মনে মনে। কথা শেষ হওয়ার আগেই নিলয়ের আদ্রিয়ানের ডাক পড়লো, কারণ বউরা চলে আসছে, সাথে উকিলও এসেছে, তাই তাদের নামতে হলো। নিচে নামতে নামতে আদ্রিয়ানের নজর নওশির উপরে পড়ল। এত বছর পর আদ্রিয়ান যেন আবার নতুন করে সেই জঙ্গলি বিড়ালটার প্রেমে পড়ল। কারো লাল রঙের পোশাকে যেন তার সৌন্দর্য মাধুরী কয়েক গুণ বেড়ে গেছে। নামতে নামতে সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল আদ্রিয়ান, কিন্তু নিলয় সামনে নেয়। সকলে একসাথে হেসে ওঠে। অবশেষে সকল ইসলামিক নিয়ম মেনে রেজিস্ট্রি পেপারে সাইন করে ঘরোয়াভাবে বিয়ে হয়। আদ্রিয়ান বলে দেশে ফিরে নিলয়দের বিয়ে আবার ধুমধাম করে দিবে। রাতের বেলা সকলে অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লেও জেগে থাকে 8টি চোখ, কারণ তাদের যে আজ ঘুমোলে চলবে না। আসি। হুম। জানো, আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। যেমন? সব সময় ভাবতাম এমন কেউ থাকবে যে আমাকে অনেক ভালোবাসবে। আজ সেই স্বপ্ন সার্থক। তাই? তবে এটা রোমান্সটাই বলি নিলে জড়িয়ে নেয় আশিকে। অন্যদিকে জানো আদ্রিয়ান, সবকিছু স্বপ্নের মতো লাগছে, মানে ঘুম ভাঙলেই সব শেষ। কখনো ভাবিনি আবার দেখা হবে। আল্লাহ চাইলে কি না হয় বলো। ঠিক, হয়তো অনেক পুণ্য করেছিলাম, তাই আবার আল্লাহ তোমাকে ফিরিয়ে দিল। আচ্ছা, দেশে ফিরে সবার আগে কোথায় যাবে? রাঙামাটি, যেখান থেকে এই জীবনের শুরু, ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, এখন তো একটু আদর করতে দাও, পরেরটা পরে হবে। কাছে আসো। এই যে, আরো কি খোঁজেন? আর কিছু দেখিনি, তবে শুনেছি নিলয় আর আরশির একটা মেয়ে হয়েছে, আর আগেই বলে রেখেছে ওকে বিয়ে করবে। তবে নোয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। নওশি আর আদ্রিয়ান আর বাবু নেয়নি, কারণ দেশের জনসংখ্যা এমনি বেশি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।